গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আমরা পড়া শুরু করছি। মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে এসডব্লিউ ছিল, সবাই করে এনেছো? আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় পড়েছিলাম। অবশ্যই বইটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তৃতীয় অধ্যায়ে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থানটা আর বাংলাদেশ কোথায় আছে, কোন মহাদেশের মধ্যে আছে, সেই মহাদেশ সম্বন্ধেই পড়েছিলাম, তাই তো? আচ্ছা, এটা এসডব্লিউ ছিল না? এশিয়া মহাদেশ সম্বন্ধে 5টি লাইন লিখে নিয়ে আসো। সবাই এনেছো? ঝটপট সবাই খাতা বের করো, ঝটপট করবে। এশিয়া মহাদেশ সম্পর্কে 5 লাইন। প্রথমেই 1 নম্বরে যেটা লিখবো, তোমরা কি লিখেছো আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে যে লিখতে হবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। ঠিক আছে, যেহেতু আমি পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলেছি, সাথে আমি করবো কি, এশিয়া মহাদেশের আয়তন যত সেটাও লিখে দেব। তাহলে এর আয়তন হলো, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশটা বড়, এবং এই এশিয়া মহাদেশটার আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। যখনই কোনো কিছু সম্পর্কে লিখতে বলা হয়, ধরো এখন যেটা আমি বলেছি এশিয়া মহাদেশ, তাহলে কি করবে, প্রথমেই হচ্ছে সেই জিনিসটার প্রকৃত সীমানাটা কত সেটা আগে প্রথমেই লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যে যদি এশিয়া মহাদেশ সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এশিয়া মহাদেশের আয়তনটা কি, এবং এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ, একদম হচ্ছে প্রাথমিক কথা। ঠিক আছে, তারপরে চলে যাব এই মহাদেশে, যেহেতু আয়তন এতটা আমি লিখেছি, আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মহাদেশের লোক সংখ্যা কত। 2, এশিয়া মহাদেশের লোক সংখ্যা কত বলো তো? তোমরা বাসায় কি পড়েছিলে, সত্যি করে বলো তো? 442 কোটি। কত? 70 লক্ষ। ঠিক আছে, আমি যে বাসায় পড়তে দিয়েছি পড়েছিলে সবাই? পড়লে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, 2টা লিখেছি, ঝটপট সবাই শেষ করো, আমার উপর থেকে মুছতে হবে। আমি প্রথমটা মুছে দিচ্ছি, ঠিক আছে? ঝটপট শেষ করো, আমার 5টা লিখতে হবে না বাবা। 3 নাম্বারটা লিখবো, এই মহাদেশে গড়ে উঠেছে পৃথিবীর
প্রাচীনতম সভ্যতা। ঠিক আছে, আমি এখানে উদাহরণটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, উদাহরণ হিসেবে দিতে পারো। মেসোপটেমীয় সভ্যতা আছে, আরও যে সভ্যতাগুলো আমরা পড়ে এসেছি কি ছিল, এখানে যে চীনের মহাপ্রাচীর ছিল, তারপরে সিন্ধু সভ্যতা, এই সবই তুমি উদাহরণ হিসেবে দিতে পারো 2-4টা। আমি এখানে দেইনি, তুমি চাইলে দিতে পারো। আচ্ছা, 3 নাম্বারটা গেল। 4 নাম্বার হচ্ছে এ মহাদেশের ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যময়। ঠিক আছে, এই মহাদেশের ভূপ্রকৃতিটা বেশ বৈচিত্র্যময়, কারণ এখানে সমতল অঞ্চল আছে, পাহাড় আছে, নদী আছে, ঠিক তেমনি যেমন ঠান্ডা আছে সাইবেরিয়া, ঠিক তেমনি আবার মরুভূমিও আছে, সবই আছে, তাই না? আমি এক কথায় লেখার চেষ্টা করলাম। আমি 5 নাম্বারটা, আমি 2 নাম্বারটা মুছে দিয়ে লাস্টটা লিখে দেই। এই মহাদেশের, আমি অবশ্য যেহেতু ভূপ্রকৃতি নিয়ে লিখেছি, এরপরে অবশ্যই আমি জলবায়ু নিয়ে লিখব। এই মহাদেশের জলবায়ুতে রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। দেখো, আমি একই কথা লিখেছি 4-এ, যে এ মহাদেশের ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যময়। ঠিক আছে, আমি ঠিক একই কথা কিন্তু লিখেছি, এই মহাদেশের জলবায়ুতে রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া, কিন্তু একটা ডিফারেন্ট আছে, লেখার মধ্যে কিছু কিছু চেঞ্জ আছে, তাই না? কি চেঞ্জ আছে বলো তো? জাস্ট আমি এখানে বৈচিত্র্যময় লিখেছি আর এখানে লিখেছি বৈচিত্র্যের ছোঁয়া। একটুখানি পরিবর্তন করে যদি আমি লিখি, লেখাটা দেখতেও ভালো লাগে এবং টিচারের কাছে একঘেয়েমি লাগে না। কথা তুমি দুইটাতে একই লিখেছো, একটু খেয়াল করে দেখো যে দুইটাই লিখেছি বেশ বৈচিত্র্যময়, শেষ। কিন্তু যদি আমি কথাটা একটু ঘুরিয়ে লিখি, একটুখানি চেঞ্জ করে লিখি, তাহলে কি হয় জানো, টিচারও খুশি হয় যে না, সে কথা, অনেক কথার মধ্যে তার বৈচিত্র্য আছে, এবং বৈচিত্র্য বলতে এরকম যে কথার মধ্যে চেঞ্জ আছে, তার একই জিনিস বারবার সে লেখে নাই, টিচারের কাছে পড়তেও বোরিং লাগবে না। ঠিক তেমনি তুমি কিন্তু একই কথা লিখতেছো, বারবার কিন্তু নতুন কিছু তোমাকে আবিষ্কার করতে হচ্ছে না, কিন্তু খালি প্রেজেন্টেশন তোমাকে উপস্থাপন করতে হচ্ছে একটু নতুন করে, যে কারণেই তোমার টিচার যখন তোমার পড়াটা পড়ছে তখন তার কাছে বোরিং লাগছে না এবং তোমার নাম্বারটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। অপরদিকে তুমি কিন্তু বেশি কিছু যে নতুন কিছু লিখতে হচ্ছে তাও কিন্তু না, একই কথা জাস্ট একটু চেঞ্জ করে লেখা, এরকম করে চেষ্টা করবে। অনেক সময় অনেক শব্দ এরকম আসে যে একই কথা 2-3 বার বলতে হচ্ছে, উত্তরের জন্যও হতে পারে, বা তুমি হয়তো উত্তরটা জানো না, তাই তোমার শব্দভাণ্ডার খুব বেশি কাজ করছে না বেশি লেখার জন্য। তখন কি করবে, যে শব্দভাণ্ডারটাই আছে ওই শব্দটাকে চেঞ্জ করবে, একটু মডিফাই করে, একটুখানি পরিবর্তন করে যদি লেখা যায়, তাহলে তোমার লেখাটা কম জানার মধ্যেও তোমার লেখাটা সুন্দর হবে এবং টিচারেরও নাম্বার দিতে ভালো লাগবে। ঠিক আছে, সবাই ঝটপট লিখেছো? 5 নাম্বারটা শেষ করো, আমরা তারপর পড়াতে ফিরে যাব। আর তোমাদের যে আমি SWটা দিচ্ছি সেটা তোমরা যেমন লিখে নিয়ে আসতেছো, আসার পরে আমার লেখাটাও সাথে সাথে তোমরা লিখবে, এই জন্য যে তোমাদের এই পড়াটা 2 বার করে হয়ে যাচ্ছে। তোমরা খেয়াল করবে
তোমাদের এই যে হোমওয়ার্কগুলো দেয়া হয়, প্লাস তোমাদের বাড়ির কাজ যেগুলো থাকে বইয়ের মধ্যে, বা শুধু কাজ হিসাবে যে কাজগুলো দেয়া থাকে, এইখান থেকেও কিন্তু পরীক্ষার খাতায় আসে না? পরীক্ষার প্রশ্ন তোমরা পাও না? অবশ্যই পাও। তো তাইলে যদি তোমরা ক্লাসের মধ্যে এই কাজগুলো, বাড়ির কাজ প্লাস এটা যদি ভালোভাবে কমপ্লিট করে ফেলো, তোমাদের কিন্তু পড়ার একটা অংশ অটোমেটিকলি কমে যাচ্ছে। আর যেহেতু সৃজনশীল প্রশ্ন তোমাদের পড়ার মুখস্থ করার খুব বেশি কিছু নাই, 2-4টা যে জিনিসগুলি মুখস্থ করার মতো থাকে এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলা ভালো। আগের মতো যেহেতু সিস্টেম নেই পড়ার মুখস্থ করা, তোমরা বেঁচে গেছো যে না আমাদের অনেক মুখস্থ করতে হয় না, কিন্তু তোমাদের মেধা খাটাতে হয়, যথেষ্ট পরিমাণ মাথা খাটিয়ে প্রশ্নের উত্তরগুলো বের করে লিখতে হয়। তো ওই কাজটার সাথে যদি কিছু মুখস্থ থাকে তাহলে তোমাদের সেই কষ্ট করে মাথা থেকে বের করাটাও একটু সহজ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আমি এসডব্লিউটা মুছে দিচ্ছি, আমরা পড়াতে ফিরে যাব। ঠিক আছে, গত ক্লাসে এবার সবাই বই বের করো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 23 বের করো, কারণ গত ক্লাসে আমরা 22 পর্যন্ত পড়েছিলাম। সবাই বের করেছো? আজকে আমরা পার্ট 4 পড়ব। পার্ট 4 হচ্ছে এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি, ধর্ম। আমরা গত পার্ট পর্যন্ত পড়েছিলাম এশিয়ার ভূপ্রকৃতি কেমন, জলবায়ু কেমন, লোকসংখ্যা কত। এইবার পড়ব এই যে লোকসংখ্যা যারা আছে তারা কিভাবে আছে এবং তাদের অর্থনীতি, মানে তাদের কি বলে, অর্থনৈতিক অবস্থা, তারা কেমন, সম্পদশালী নাকি তাদের সম্পদের পরিমাণ কম না কি, এই কন্ডিশনটা কেমন, এবং তারা এতগুলো মানুষ বাস করছে, প্রায় কত, 442 কোটি। তাদের ধর্ম কি, কে কেমন ধর্ম পালন করছে, কি অবস্থায় আছে, এই পাঠে আমরা ওগুলিই পড়ব। ঠিক আছে, তাহলে চলো জনসংখ্যা দিয়ে শুরু করি। জনসংখ্যা, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। স্বাভাবিক, যেহেতু এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, এই মহাদেশের লোক সংখ্যা অবশ্যই বেশি হবে, এবং এশিয়া মহাদেশে যতগুলো লোক বাস করে পুরো পৃথিবীর 60% লোক এশিয়া মহাদেশে বাস করে। আমি একটু ছবি এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি পুরো পৃথিবী হয়, এই পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এইটা হচ্ছে 50% আর এটা হচ্ছে 60%, তাই না? এইটুকু পুরো লোক, 60% লোক এশিয়াতে বাস করে। ঠিক আছে, বাকি 40% লোক বাকি যে 6টা মহাদেশ আছে সেখানে বাস করে। এশিয়া মহাদেশটা যেমন বড়, এই মহাদেশের লোক সংখ্যাও অনেক বেশি, প্রায় 60% লোক বাস করে এশিয়া মহাদেশে। পৃথিবীর সব মোট জনসংখ্যা প্রায় 700 কোটি। এই 700 কোটি লোকের মধ্যে 442 কোটি 70 লক্ষ লোক বাস করছে এশিয়া মহাদেশে। এই হিসাবে বিশ্বের প্রায় 4/3 লোকের বসবাস এই মহাদেশে। যদিও এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূমাত্রার মাত্র 1/3, তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি। যদিও মহাদেশটি আয়তনে বড়, কিন্তু যেহেতু পৃথিবীর 4/3 লোক এই মহাদেশে বাস করে, তাহলে এই মহাদেশের লোক সংখ্যার চাপও বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বাস করে। মধ্য এশিয়াতে, সাইবেরিয়াতে এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায়, এই 3টা জায়গায় তুলনামূলকভাবে মানুষ কম বাস করে। এই যে 442 কোটি 70 লক্ষ মানুষ, এর মধ্যে এই 3টা জায়গায় মানুষ একটু কম বাস করে। কিন্তু পূর্ব এশিয়া, বিশেষ করে ভারত উপমহাদেশের দেশগুলো ঘন জনবসতিপূর্ণ। যদিও আমি 3টা জায়গা বললাম যেখানে কম বাস করে, তাহলে লোক সংখ্যার চাপটা কোথায় খুব বেশি পড়ছে? পূর্ব এশিয়াতে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে লোক সংখ্যার চাপটা খুব বেশি। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এই এলাকায়। এবার চলে আসি পৃথিবীটা ছেড়ে এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশের যত লোক
তার 3/2 ভাগ বাস করে হচ্ছে ভারতীয় উপমহাদেশের মধ্যেই। তাহলে কতখানি বেশি লোক এইখানে চাপটা পড়ছে। ভারতীয় উপমহাদেশ বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল এদেরকে পড়ছে। আচ্ছা, এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রামাঞ্চলে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চীন, আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, 137,20,00,000। চীনে যেহেতু আয়তনে বড় তাই লোক সংখ্যাও বেশি, 137,20,00,000। তারপরে স্থানটি ভারতের, 131,40,00,000। আর মালদ্বীপের জনসংখ্যা 3 লক্ষ। যেহেতু দেশটাও ছোট তাই জনসংখ্যাও অনেক কম। চিন্তা করে দেখো বাংলাদেশের তুলনায় কত কম। বাংলাদেশে কত, 1,47,000, সরি এটা তো আয়তন বলে ফেলেছি, 1,47,570 বর্গ কিলোমিটারে বাস করে 16 কোটি মানুষ। আর মালদ্বীপে সেখানে বাস করে মাত্র 3 লক্ষ মানুষ, কোটিতেও যায়নি। আচ্ছা, এই তো গেল জনসংখ্যার বর্ণনা। এখন চলে আসি অর্থনীতিতে। অর্থনীতি হচ্ছে এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। একটু আগেই আমি বলেছি যে এশিয়া মহাদেশের যে জনসংখ্যা এরা বেশিরভাগ বাস করে গ্রামে। যেহেতু তারা গ্রামে বাস করে তাহলে অবশ্যই তাদের পেশা হবে কৃষি। ধান উৎপাদনে এই মহাদেশটি শীর্ষস্থানীয়। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। যদিও বাংলাদেশে মাছে ভাতে বাঙালি বলা হয়, আমরা ধান উৎপাদনে অনেক বেশি করি, কিন্তু সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। একইভাবে ভারত পাট উৎপাদনকারী এবং বাংলাদেশ দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। চিন্তা করো বাংলাদেশ যে পাট উৎপাদনে এত বেশি নাম করেছে, তারপরেও বাংলাদেশের চেয়ে ভারতে পাট উৎপাদন বেশি হয়। এটার একটা কারণ হিসেবে আমি দেখতে পাই যে চীনের আয়তন চিন্তা করো আর বাংলাদেশের আয়তন চিন্তা করো। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। এর আয়তনে বেশি এই কারণে ধান প্রধান উৎপাদন করার জায়গা যেমন তাদের বেশি, লোক সংখ্যাও বেশি। ঠিক সেইভাবে ভারতেরও একই কথা, ভারতের আয়তনও যেহেতু বেশি, ভারতের উৎপাদন করার মানুষ বেশি এবং জায়গাও যথেষ্ট আছে, যেটা বাংলাদেশের নাই। তারপরেও বাংলাদেশ পাট উৎপাদনে দ্বিতীয় প্রধান দেশ। চা উৎপাদনে বিশ্বে ভারত প্রথম, চীন দ্বিতীয় এবং শ্রীলঙ্কা তৃতীয়। এই মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে তেল, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। জ্বালানি তেল ছাড়া শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবীই অচল। অবশ্যই জ্বালানি তেল ছাড়া সবকিছুই বন্ধ হয়ে যাবে, যন্ত্রচালিত সবকিছুই বন্ধ হয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল দক্ষিণ পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলিত হয়। এই যে জ্বালানি তেল এত ইম্পর্টেন্ট, সেটাও দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরব, ইরাক, ইরান, আরব আমিরাত, সেখান থেকে এই তেল উৎপাদন করা হয়, উত্তোলিত করা হয়। উৎপাদন কিন্তু না, এটা প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, সারা বিশ্ব এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। সাগর, মহাসাগর ও নদ নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এই মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। প্রাচীনকালে গড়ে ওঠার কারণ হচ্ছে এই মহাদেশের যে সাগর মহাসাগর রয়েছে সেখানে বাণিজ্য করার জন্য যে অনুকূল পরিবেশ সেটা বিরাজ করত, প্রতিকূল ছিল না পরিবেশ। ঠিক তেমনি এখনকার সময় চিন্তা করো, এখনকার সময়ও যেমন নৌপথের একটা ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি এখন তো অবশ্যই বিমান পথ আছে, সেই পথেরও ব্যবস্থা আছে। এই কারণে যোগাযোগ ব্যবস্থাটা ভালো, তাই ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে গড়ে উঠেছে। এই মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। জাপান পৃথিবীর তৃতীয় বিশ্ব শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশেও তৈরি পোশাক শিল্প এগিয়ে আছে। শিল্পের ক্ষেত্রে অবশ্যই জাপান সবচেয়ে এগিয়ে আছে, বাংলাদেশের পোশাক শিল্প এক্ষেত্রে পিছিয়ে নেই, তারাও আসছে। এই হচ্ছে অর্থনৈতিক অবস্থা। যদিও এই মহাদেশটি কৃষি প্রধান, বাট এই মহাদেশে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো
অন্য কোনো মহাদেশের তুলনায় অনেক বেশি, তারা আমাদের উপর এই জন্য নির্ভরশীল জ্বালানি তেল। ঠিক তেমনি জাপান হচ্ছে শিল্পের ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধশালী, বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি করছে, যার কারণে অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে। আচ্ছা, অর্থনীতি গেল, এবার হচ্ছে ধর্মে চলে যাচ্ছি। পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব হচ্ছে এশিয়া। এশিয়াতেই প্রায় সকল যে ধর্মগুলো আছে আমাদের পৃথিবীতে, আমরা কি বলতো আমাদের পৃথিবীতে কি কি ধর্ম আছে? অবশ্যই ইসলাম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই চারটা হচ্ছে প্রধান। আরও কিছু ধর্ম আছে যেগুলো অঞ্চল ভিত্তিক হতে পারে বা জায়গা ভিত্তিকে পরিবর্তন হয়, বাট এই চারটা ধর্মই হচ্ছে প্রধান। এগুলোর উৎস হচ্ছে এশিয়ায়। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এশিয়াতেই। এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়াতে। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তাহলে ইসলাম ধর্মটা পৃথিবীব্যাপী থেকে ছড়িয়ে পড়েছে সপ্তম শতকে, এবং কোন জায়গা? দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে সপ্তম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া ও কাশী, এবং বৌদ্ধদের পবিত্র তীর্থ বুদ্ধগয়া ভারতে অবস্থিত। হিন্দুদের যে তীর্থস্থান প্লাস কাশী, এদের যে ধর্মীয় জায়গা সেটা যেমন ভারতে অবস্থিত, ঠিক তেমনি বৌদ্ধদেরও তীর্থ বুদ্ধগয়া সেটাও ভারতেই অবস্থিত। আচ্ছা, পৃথিবীর তিনটি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহরে অবস্থিত। মুসলমানদের যেমন, খ্রিস্টানদের ঠিক তেমনি ইহুদিদের ধর্মস্থান, প্রধান ধর্মস্থান জেরুজালেম শহরে অবস্থিত। এটাও এশিয়ার মধ্যে। আচ্ছা, এবার কাজ হচ্ছে রাজধানী সহ এশিয়ার বিভিন্ন দেশের একটি তালিকা প্রস্তুত করো। এই জিনিসটা এখন আসলে একটা মানচিত্র যদি থাকতো তোমাদের সবচেয়ে ভালো হতো। আমি যদি মানচিত্রটা দেখিয়ে তোমাদেরকে এই দেশগুলোর নামগুলি সহ রাজধানী সহ বলতে পারতাম, সবচেয়ে ভালো হতো। যেহেতু এটা আমার পক্ষে এখন দেখানো সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলে হয়তো আমি তোমাদের দেখাতে পারতাম। তাহলে তোমাদের জন্য এশিয়া মহাদেশ এটা সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যেত। যেহেতু এই মুহূর্তে এটা আমার হাতে নেই, এটা আমাদের ব্যর্থতা বলবো তোমাদের এই জিনিসটা আমাদের দেখানোর ক্ষেত্রে। আচ্ছা, তো ওই এশিয়া মহাদেশের যে দেশগুলো সেটা একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। একটুখানি পেছনে যদি আমরা দেখি পরের পৃষ্ঠাটা, তাহলে দেখতে পারবো। এই যে দেখো এশিয়া মহাদেশটা কীরকম দেখেছো? এটা হচ্ছে এশিয়া মহাদেশ। যদিও আমরা বলছি যে মানচিত্র দেখাতে পারছি না, বাট কিছুটা হলেও তোমরা দেখতে পাচ্ছ, বইয়ের মধ্যে আছে। বইয়ের মধ্যে দেখো এই যে দেশগুলো আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেশগুলো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যেই আছে। বাংলাদেশ কোথায় আছে একটু দেখছো? ভারতের পাশে। চীন কোথায় আছে, তারপরে মঙ্গোলিয়া কোথায়, রাশিয়া কোথায়, এই আশেপাশে সব কিছু সহ এশিয়া মহাদেশটা খুব সুন্দর একটা মানচিত্রের মধ্যে দেয়া আছে। তোমাদের যদিও মানচিত্রটা নেই, বাট এটা দেখেও তোমরা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবে। দেখেছো? আচ্ছা, তাহলে এখন আমরা পরের পাঠে যাচ্ছি, পাঠ 5 এবং 6। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। এত গেল এশিয়া মহাদেশ, এরপরে চলে আসতেছি এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। এই পাঠটা হয়ে যাবে কত? পাঠ 5 আর 6, তাই না? আচ্ছা, আমরা জানি মানচিত্রের উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব এবং বাম দিকে পশ্চিম ধরা হয়। এই যেটা মানচিত্র, এই মানচিত্রের উপর দিকটাকে উত্তর ধরবো, নিচের দিকটাকে ধরবো দক্ষিণ, আর আমার হাতের দিকে ডান দিকে যেটা সেটা ধরবো হচ্ছে পূর্ব, আর বাম দিকটাকে আমি পশ্চিম ধরবো। এটা হচ্ছে মানচিত্র দেখার নিয়ম। ঠিক আছে, আমরা এবার মানচিত্র দেখে এশিয়া মহাদেশের অবস্থানটা জেনে নিচ্ছি। এই যে মানচিত্রটা, এটা দেখে এশিয়া মহাদেশের অবস্থান জেনে নিই। আচ্ছা,
এশিয়া মহাদেশ পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূমধ্য সাগর এবং উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। একটু খেয়াল করে দেখো, আশেপাশের বেশিরভাগই সাগর মহাসাগর অবস্থিত। প্রথমে হচ্ছে উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর মানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর তো ভারত মহাসাগরের একটা অংশ। তারপরে হচ্ছে পূর্বে প্রশান্ত মহাসাগর, আর দক্ষিণ পশ্চিমে মানে শুধু পশ্চিমে না, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ, আর পশ্চিমে ভূমধ্য সাগর ও উত্তর পশ্চিম জায়গাটাতে ইউরোপ মহাদেশ অবস্থিত। এই চারপাশটা ঘিরে মহাদেশ এবং বেশিরভাগই হচ্ছে সাগর অবস্থিত। এশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়ার মধ্যে যেটা হচ্ছে ইউরাল পর্বতমালা, আমি লাইনটা আবার বলছি, রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। রাশিয়া যে দেশটা, তার ইউরাল পর্বতমালাটার নাম হচ্ছে ইউরাল। এইটা এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। আবার কি বলতে হবে? রাশিয়ার একটা পর্বতমালা, সেটা হচ্ছে ইউরাল, সেটা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে ইয়াংসি কিয়াং, হোয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। এগুলো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যকার মানে অবশ্যই বিখ্যাত বা উল্লেখযোগ্য নদী। চীনের ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এই যে ইয়াংসি কিয়াং, এই নদীটা হচ্ছে চীনে অবস্থিত। এইটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু নদীগুলোর দিকে খেয়াল করে দেখো তো কোনো পরিচিত নদী আছে কিনা। একটা পরিচিত নদী আছে, সেটা হচ্ছে গঙ্গা। তাহলে এই গঙ্গা নদীটা একটু খেয়াল করো, এটা শুনতে পরিচিত লাগছে না? এটা হচ্ছে ভারতে অবস্থিত। আর কি আছে? পদ্মা তো বাংলাদেশের নদী। ঠিক তেমনি যমুনা, কি পদ্মা, মেঘনা, যমুনা, এটা আমাদের দেশের নদীর কথা বলা হয়েছে। আরেকটা কি? ব্রহ্মপুত্র নদ, তাই না? তোমরা সবাই জানো। তাহলে বাংলাদেশ থেকে 3টা নদীর কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে এশিয়া মহাদেশের মধ্যে, সেটা বিখ্যাত। বুঝতে পারছো? আচ্ছা, এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হলো চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। এই দেশগুলো উল্লেখযোগ্য। এশিয়া বা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব একেবারে পূর্ব প্রান্তের দেশটির নাম জাপান। এশিয়ার একেবারে পূর্ব প্রান্তের দেশটির নাম জাপান। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বলো তো, সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাই না? তাহলে যেহেতু এশিয়া মহাদেশের সবচেয়ে পূর্বের দেশটা জাপান, তাই যখন সূর্য ওঠে তখন মনে হয় যে জাপান থেকে সূর্যটা উঠছে। বুঝতে পারছো? যেহেতু সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, ঠিক তেমনি জাপানটাও পূর্ব দিকে অবস্থিত, তাই বলা হয় জাপানকে সূর্যোদয়ের দেশ। যখন সূর্যটা উঠে মনে হয় যে প্রথমে জাপানে আগে উঠেছে, জাপানটা উদয় হয়ে তারপর অন্য সব কিছু আলোকিত করছে। আচ্ছা, চীন ও জাপান দুটি দেশই শিল্পায়নে শুধু এশিয়ার মধ্যে নয়, পৃথিবীর মধ্যেও প্রথম স্থানে আছে। এশিয়ার মধ্যেই শুধু শিল্পর ক্ষেত্রে চীন আর জাপান উন্নত না, সারা পৃথিবীর মধ্যেও তারা প্রধান। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতও এক্ষেত্রে এগিয়ে আছে, মানে শিল্পক্ষেত্রে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের অবস্থান এশিয়ার দক্ষিণ অংশে। তাহলে বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে অবস্থিত। দক্ষিণ এশীয় দেশগুলো নিয়ে গঠিত হয়েছে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বলতে পারো সেটার নাম কি? দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে? এটা নিয়ে তোমরা সামনে পড়বে। এই সংস্থাটার নাম হচ্ছে সার্ক।
তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি 4 বছর অন্তর সার্ক শীর্ষ সম্মেলন হয়। সেই সার্কের সদস্য হচ্ছে দক্ষিণ এশিয়ার কতগুলো দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সহ আরও কয়েকটি দেশ আছে। এরা দক্ষিণ এশিয়ার একটা সংস্থা তৈরি করেছে, সেই সংস্থাটার নাম সার্ক। আচ্ছা, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান পড়লাম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে? যেহেতু আমরা একটু আগে বলেছি দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ, ঠিক তেমনি দক্ষিণ এশিয়ার মধ্যে এই বাংলাদেশটি কোথায় আছে, ঠিক আছে? বাংলাদেশটির অবস্থান কীরকম? তাহলে চলো দেখি বাংলাদেশের অবস্থানটা কীরকম দক্ষিণ এশিয়ার মধ্যে। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ দেশটি নদীমাতৃক এবং কৃষিপ্রধান দেশ। এ দেশের প্রায় 3 দিক জুড়ে আছে ভারত। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে। 6 ঋতুর দেশ হলেও বর্ষায় এ দেশের অন্যতম প্রধান ঋতু। এ দেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। নদীর পলি দিয়েই গঠিত হয়েছে এদেশের ভূমি। আমাদের 3টি প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। অন্যান্য বড় নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা প্রভৃতি। অধিকাংশ নদীর উৎস ভারতে। আমাদের নদীগুলো বর্ষায় ফুলে ফেঁপে প্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন তারা পলি বয়ে নিয়ে এনে জমি তৈরি করে, ঠিক তেমনি পুরো অংশে ভাঙন চালিয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আরও দক্ষিণে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠেছে। আমাদের দেশে জাহাজ যোগে যা কিছু আমদানি রপ্তানি করা হয় তা এ বন্দর দুটির মাধ্যমেই হয়। তাহলে কোনটা? একটা হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে মংলা। বঙ্গোপসাগরের তীরে কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশ বিদেশের প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে। তাছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতও আমাদের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এইটা নিয়ে আমি খুব বেশি বর্ণনায় গেলাম না, কারণ আমাদের দেশ সম্বন্ধে আমরা খুব ভালোভাবেই জানি। আমি তাই রিডিং পড়ে গিয়েছি, ঠিক আছে? এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আমার এটা নতুন করে কিছু বলার নাই। আচ্ছা, তারপরের পার্টে যাচ্ছি। শুধু সমুদ্রই নয়, আমাদের দেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি। সেটা কোনটা? সুন্দরবন। এখানে আছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বন্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীর আবাসস্থল ও সৌন্দর্যের জন্য সুন্দরবন বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। আমাদের দেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা 3টির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বান্দরবনে অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। আমরা এর আগে জেনেছি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সেটা কত উচ্চতা? 8850। যদিও এভারেস্টের তুলনায় তাজিং ডং অনেক নিচু, তবুও আমরা নিজেদের উচ্চতম পর্বত নিয়ে গর্ব করি। যদিও মাউন্ট এভারেস্টের মতো এত উঁচু নয়, কিন্তু তারপরেও আমরা আমাদের এই পর্বত নিয়ে গর্ব করি। সেটা কি? তাজিং ডং। এটার আরেকটা নাম হচ্ছে বিজয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে পেজে যাচ্ছি। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। সামান্য পরিমাণ উঁচু ভূমিও রয়েছে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। দুইটা হিসাবেই দেওয়া হয়েছে, বর্গ কিলোমিটার এবং বর্গ মাইল, দুই হিসাবেই বাংলাদেশের আয়তন তোমাদেরকে দেওয়া হলো। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী বাংলাদেশ আর ভারত, যেহেতু বাংলাদেশের 3 দিকেই ভারত রয়েছে এবং একদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর আরেক দিকে কিছু পরিমাণ মায়ানমারের অংশ, তো ভারতের সাথে আমাদের যে সীমানা চুক্তি হয়েছে সেটা হচ্ছে 2015 সালের 31শে জুলাই। দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,041.25 একর জমি যোগ হয়েছে।
এই যে কিছু ছিটমহল বলতে এরকম মানে ছোট ছোট দ্বীপের মতো, বা যেটা সীমানা নির্ধারণ করা হয়নি, যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে না, এটা ভারতের মধ্যে পড়েছে, এইরকম সীমানা নির্ধারণ ছাড়া যে জায়গাগুলো সেগুলোকে ছিটমহল বলা হয়। যেটা 2015 সালের 31শে জুলাই তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যার ফলে বাংলাদেশ ছিটমহল বিনিময়, যারা ইন্ডিয়াতে চলে গেছে কিছু, ভারতে চলে গেছে কিছু, আর বাংলাদেশে আসছে, এই সীমানার বিনিময়ে বাংলাদেশের ভূখণ্ডে আরও যোগ হয়েছে 10,041.25 একর জমি। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলায় রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশ প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা পেয়েছে। এই যে আমরা বলবো যে ভারত মহাসাগর, যেটা ভারত মহাসাগরের একটা অংশ হচ্ছে কোনটা, আমাদের সমুদ্র সৈকত বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের সীমানা নিয়ে সাগরেরও সীমানা থাকে এক একটা দেশের জন্য। সেই সীমানার নিয়ে যে আইন মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে, সেই আদালতে সমুদ্র সীমায় আমরা জিতেছি, এবং আমাদের সেই জেতার ফলে আমাদের সমুদ্র সীমায় যুক্ত হয়েছে আরও 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা, যেটা বাংলাদেশের সীমানায় আছে। এটা বাংলাদেশের সম্পত্তি। এ দেশের মোট জনসংখ্যা 14,97,72,364। 2011 সালের আদমশুমারির ধারণা অনুযায়ী, তাদের প্রতিবেদন অনুযায়ী। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। কৃষিপ্রধান এ দেশটির উন্নতির প্রধান অন্তরায় দ্রুত এবং অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। এটা সম্বন্ধে আমরা খুব ভালোভাবেই জানি, ভালোভাবেই পড়ছি যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি বেশি হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে। ঠিক এখানেও একই কথা বলেছে যে বাংলাদেশের উন্নতির অন্তরায় হচ্ছে, মানে উন্নতির পথে বাধা হচ্ছে দ্রুত এবং অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, বাংলাদেশ সম্বন্ধে পড়া হলো। আমি এটা সম্বন্ধে খুব বেশি বর্ণনা যাইনি, কারণ আমরা সবাই বাংলাদেশ সম্বন্ধে কম বেশি জানি। আচ্ছা, কাজ দুটো দেখি। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করো। খুব ভালোভাবে এখানে দেখো চিহ্নিত করা আছে। এশিয়া মহাদেশের যে এটা ভারতের পাশেই বাংলাদেশ কিভাবে আছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিবরণ দাও। এটা অবশ্যই আমি তোমাদেরকে করে দিব না, অবশ্যই না। তোমরা খুব ভালোভাবে এটা আগামী ক্লাসে করে নিয়ে আসবে, এইটাই আশা করব। আমাদের দেশের প্রকৃতির বর্ণনা যদি আমরা দিতে না পারি সুন্দর করে, তাহলে আমাদের কেমন দেশ হলো বলো? আমরা কেমন দেশের নাগরিক, যেখানে আমরা আমাদের নিজেদের দেশের প্রকৃতি বা আমাদের দেশের যে বৈচিত্র্যটা, প্রাকৃতিক বৈচিত্র্য, এর বর্ণনা আমরা দিতে পারছি না। নিজেদের মধ্যে অবশ্যই কষ্ট হওয়া উচিত, লজ্জা লাগা উচিত। আমি আশা করি এটা হবে না। তোমরা অবশ্যই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা খুব সুন্দর বর্ণনা আগামী ক্লাসে নিয়ে আসবে। আমি যা লিখবো তার চেয়েও সুন্দর করে তোমরা লিখে নিয়ে আসবে। এটা এসডব্লিউটা কি তাহলে? বাংলাদেশের প্রকৃতির ঠিক আছে, বাংলাদেশের প্রকৃতির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যের একটা বর্ণনা লিখে নিয়ে আসবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমার হচ্ছে খুব সুন্দর করে একটা বর্ণনা তোমরা আগামী ক্লাসে প্রত্যেকেই নিয়ে আসবে। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর তার বর্ণনা হওয়া উচিত। আমি মনে করি এই কাজটা আগামী ক্লাসে থাকছে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে বাকিটুকু ইনশাল্লাহ শেষ হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকে। আর অবশ্যই আমি যতটুকু আজকে পড়িয়েছি পার্ট 4, 5 এইগুলো যেন অবশ্যই 4, 5 আর 6ও আছে, তাই না? হ্যাঁ, 6ও আছে। এই 3টা পার্ট অবশ্যই নিজেরা বাসায় রিডিং পড়তে ভুলবে না। আমি যা পড়াবো অবশ্যই রিডিং পড়বে। এটা হচ্ছে আমার প্রথমবারের কাজ, যে তোমাদেরকে আমি যা পড়াচ্ছি বাসায় রিডিং পড়বে। যে ম্যাডাম এখন রিডিং পড়ে দিচ্ছি, হবে না, তোমাদের বাসায় রিডিং পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের প্রথমবারের কাজ। আর দ্বিতীয়বারের কাজ হচ্ছে এইটা, যেটা তোমাদেরকে আমি এসডব্লিউ হিসেবে করতে বলি। এটা হচ্ছে মানে
তোমাদের লিখে নিয়ে আসা, আর যেটা পড়ার কথা সেটা হচ্ছে মুখে পড়া। দুইটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তাহলে ভালোভাবে পড়বে, এসডব্লিউটা করে নিয়ে আসবে। আর অবশ্যই আগামী ক্লাসে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।